21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে সীমিত থাকবে লোক সমাগম, একসঙ্গে ঢুকতে পারবেন না দুজনের বেশি। আগের মতোই থাকছে 3 স্তরের নিরাপত্তা। আওয়ামী লীগ মানুষের সেবা দিতে ক্ষমতায়, ব্যবসা করতে নয়। নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ভেজাল বন্ধে কঠোর হওয়ার নির্দেশ। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবারের কেন্দ্রীয় শহীদ মিনারে সীমিত করা হয়েছে জনসমাগম। ব্যক্তি পর্যায়ে 2 জন এবং প্রতিষ্ঠান থেকে একসঙ্গে 5 জনের বেশি প্রবেশ করতে পারবেন না। এছাড়া সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এদিকে ডিএমপি কমিশনার জানিয়েছেন, এবারও আগের মতোই থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছর 21 এলেই নতুন রঙে নতুন সাজে শহীদ মিনার, এবারও নয় ব্যতিক্রম। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দিনরাত ধোয়া মোছার কাজ চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। নতুন করে দেয়া হচ্ছে রং, দেয়াল লিখনিতে ভাষা শহীদদের স্মরণে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন বর্ণ। শহীদ মিনারের আলপনার কাজের শেষ মুহূর্তে এই প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। খুব ভালো লাগে এখানে ভাষা আন্দোলনের জন্য যারা প্রাণ দিয়ে গেছে তাদের অনুসরণ করেই আমরা এগুলো করে আসছি। আলপনাটা আমরা বেদির জায়গাটায় রাখছি মূলত, আর রাস্তায় আমরা ওইভাবে পুরো রাস্তা জুড়ে আর আলপনা করতে যাচ্ছি না, কারণ সেখানে প্রায় 150 ছেলেমেয়ের সম্পৃক্ততা লাগে। করোনার কারণে এবছর দিবসটি উদযাপনে থাকছে ভিন্নতা। এবছর প্রতি প্রতিষ্ঠান বা সংগঠন থেকে একসাথে 5 জন এবং ব্যক্তি পর্যায়ে 2 জন শ্রদ্ধা জানাতে আসতে পারবেন। প্রাতিষ্ঠানিক পর্যায়ে সর্বোচ্চ 5 জনকে আসার জন্য অনুরোধ করা হয়েছে, আর ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ 2 জনকে আসার জন্য গতিবিধি সেটি পর্যবেক্ষণের জন্য আমাদের যে সাইবার টিম যেগুলো কাজ করে সেগুলো যথারীতি কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না শহীদ মিনারে। মাস্ক পরিধান করা সেটি বাধ্যতামূলক। এই ক্যাম্পাসে প্রবেশ করুন অথবা শহীদ মিনারে আসুন। অবশেষে নানা জটিলতার পর কোভিড-19 সুরক্ষা অ্যাপের উদ্বোধন করা হলো বৃহস্পতিবার। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, অ্যাপ চালু হওয়ায় নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ হবে। এদিকে স্থানীয়ভাবে টিকা উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বেক্সিমকো ফার্মার প্রধান। অবশেষে আলোর মুখ দেখল কোভিড-19 সুরক্ষা অ্যাপ। নানা জল্পনা কল্পনা আর অপেক্ষার পর দেশে গণহারে টিকা প্রয়োগের 11তম দিনে এসে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাপের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যাপ চালুর ফলে নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ হবে, টিকাদান কর্মসূচিতে আসবে গতি। যে কোনো ব্যক্তি সরাসরি নিবন্ধন করতে পারবে, অর্থাৎ সিস্টেমটা আরো সহজ হয়ে গেল। স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি মাসেই দেশে আসছে টিকার দ্বিতীয় চালান। তবে এবার আগের বারের মতো 50 লাখ নয়, আসবে 20 লাখের মতো ডোজ। তবে এতে চুক্তির কোনো হেরফের হয়নি জানিয়ে টিকা আমদানির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক জানান, টিকা প্রাপ্তির ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। 50 লাখ আসছে না, 20 লাখ আসছে। আগামী মাসে হয়তো আরো বেশি আসবে। WHO-র সাথে কথা হয়েছে, বড় সংখ্যায় তারাও হয়তো টিকা দিতে পারবে আগামী 1-2 মাসের মধ্যে। এগ্রিমেন্টটা ওদের সাথে হয়েছিল আমাদের দেশে রেজিস্ট্রেশন হওয়ার পরে 1 মাস পরে থেকে ওরা 50 লক্ষ করে দিবে। কাজে আমাদের ফার্স্ট লটই আসার কথা ফেব্রুয়ারি মাসে। আমরা যেটা জানুয়ারিতে 50 পেয়েছি ওটা তো অ্যাডভান্স পেয়ে গিয়েছি, এটা তো ফেব্রুয়ারিতে আসার কথা। কাজে এই মাসে যদি 20 লাখ আসে তাহলে মনে করেন এটা এক্সট্রা পাচ্ছি। এখন নেক্সট স্টেপটা হবে বাংলাদেশের জন্য লোকাল প্রোডাকশন। স্বাস্থ্যমন্ত্রী জানান, নিবন্ধনের চাপ বেড়ে যাওয়ায় কিছুটা দেরি হলেও সকলেই পেয়ে যাবেন টিকা নেওয়ার খুদে বার্তা। আর শারীরিক অক্ষমতার কারণে যারা কেন্দ্রে যেতে পারছেন না, তাদের টিকার আওতায় আনতে বিকল্প ভাবা হচ্ছে। এদিকে 11তম দিনেও টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে ছিল আগ্রহীদের ভিড়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ। নিরাপদ খাদ্য নিশ্চিতে শহরের পাশাপাশি গ্রামেও ভেজাল বিরোধী অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সামাজিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভেজাল প্রতিরোধ করতে হবে। বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। আওয়ামী লীগ সেবা দিতে ক্ষমতায় এসেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রয়োজনে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় এই আয়োজনে সরকার প্রধান বলেন, গবেষণার ওপর জোর দেওয়ার ফলে খাদ্য নিরাপত্তা অর্জিত হয়েছে। এবারের লক্ষ্য মানুষের পুষ্টি চাহিদা পূরণ। খাদ্যের সাথে সাথে পুষ্টি নিশ্চয়তা সেটা একান্তভাবে প্রয়োজন। যারা ক্ষমতা ছিল তারা আসলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক এটা তারা চায়নি কখনো। আওয়ামী লীগ সরকার ব্যবসা করতে আসেনি, জনগণের সেবা করতে এসেছি।
সেবক হিসেবে এসেছি। সুষম খাদ্য গ্রহণে মানুষের সচেতনতা বাড়াতে প্রচার প্রয়োজন জানিয়ে শেখ হাসিনা বলেন, বিভাগীয় পর্যায়ে খাদ্য পরীক্ষাগার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ কিন্তু এখন যে টাকা কামাই করা হয় সেটা দিয়ে শুধু ভাত না, সাথে হয়তো একটু আমিষ কিনতে পারে। যারা খাদ্য গ্রহণ করবেন তাদেরকে এই সুষম খাদ্য গ্রহণের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে প্রয়োজন। খাদ্যে ভেজাল বিরোধী অভিযান গ্রাম পর্যন্ত চালানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন সরকার প্রধান। যারা ব্যবসা করছে 2 পয়সা বেশি কামাই করার জন্য তারা এই ভেজাল দিতে থাকে বা পচা গন্ধ খাবার সেগুলিকে আবার ব্যবহার করে। একদিকে যেমন তাদের বোঝানো, অপরদিকে যেটা করতে হবে সেটা হলো কঠোর হস্তে এটা দমনও করতে হবে। এর আগে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় প্রধানমন্ত্রীর তরফ থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর বেশিরভাগ রেলওয়ে ও রোড স্ল্যাব বসে গেছে, যুক্ত হচ্ছে সংযোগ সড়কও। দ্রুত উপযোগী হচ্ছে যান চলাচলের জন্য। বৃহস্পতিবার পদ্মা সেতুর প্রকৌশলীরা পায়ে হেঁটে কাজের অগ্রগতি দেখেন। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। স্বপ্নের পদ্মা সেতু ধীরে ধীরে উপযোগী করা হচ্ছে যান চলাচলের। সেতুর নিচতলা উপরতলায় বসছে স্ল্যাব। ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২৩৫২টি এবং ২৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১৮২০টি স্ল্যাব বসে গেছে। দুপারের প্রায় ৩.৫ কিলোমিটারের মধ্যে ৪৮৪টি সুপার টি গার্ডারের সবই তৈরি হয়ে আছে। বসেছে ৩৬৯টি। সেতু জুড়ে এখন নানা কর্মযজ্ঞ। আমাদের গর্বেরও বিষয় যে আমরা এত বড় একটা প্রজেক্ট বাংলাদেশে বাস্তবায়ন করতে পারছি। এপার থেকে ওপার পর্যন্ত হেঁটে আসা যায়, এখন নৌকা লাগে না। মা পর্যন্ত আমরা হেঁটে যেতে পারি। ও রেল লাইনে 12 কাজ প্রায় শেষ প্রান্তে। রোডওয়ে স্ল্যাবগুলো বসানোর পর ক্রমেই সেতু ব্যবহার উপযোগী হচ্ছে। মা প্রান্ত থেকে পায়ে হেঁটেই জাজিরা প্রান্তে যাওয়া যাচ্ছে। পদ্মা সেতুর প্রকৌশলীরা পায়ে হেঁটেই কাজের খোঁজ খবর নিচ্ছেন। রোডওয়ে স্ল্যাব যখন বসানো হয়ে যাবে, আমরা গাড়ি দিয়ে হয়তো মাওয়া থেকে জাজিরা আমরা যোগাযোগ করতে পারবো, কারণ আমাদের ভাইয়ের একটা কাজও কমপ্লিট, নর্থ বাউন্ড পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এটার স্ল্যাব এবং সুপারটি বসানোর কাজ পুরোটাই কমপ্লিট। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আমরা গাড়ি দিয়ে হয়তো মাওয়া এবং জাজিরাকে এক করতে পারবো। পদ্মা সেতুর দুপারের ৮৪টি রেলওয়ে আইগার্ডারের সবই বসে গেছে। ৬.১৫ দীর্ঘ পদ্মা সেতুর প্রায় ৩.৫ কিলোমিটার এলাকা এখন গাড়ি চালানো সম্ভব। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। অবশেষে নিবন্ধনের আওতায় আসতে যাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার বিআরটিএতে এক সভায় কথা জানান। মন্ত্রী বলেন, সড়ক মহাসড়কে দুর্ঘটনা রোধে 3 হুইলারকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এতে করে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি ভোগান্তি কমবে বলে মনে করেন সাধারণ মানুষ। গ্রাম থেকে জেলা শহর এমনকি রাজধানীর বেশ কিছু এলাকার অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার যান। কোনো রকম নজরদারি না থাকায় ইচ্ছে মতো সড়ক মহাসড়কে চলাচল করে আসছে অটোরিকশা। যানজট, দুর্ঘটনার সবকিছুরই অন্যতম কারণ ত্রিচক্র যান। অটোরিকশাগুলো এত দ্রুত যায়, কোনো প্রকার হ্যান্ড ব্রেক নিতে পারে না কোনো সময়, বা বাসের সাথে পাল্লাপাল্লি করেই যায় এক পর্যায়ে। তখন আমরা খুব ইনসিকিউর ফিল করি যে কোনো সময় আমরা দুর্ঘটনার মুখোমুখি হতে পারি। অটোরিকশা যারা চালায় দেখা যায় তাদের কোনো প্রশিক্ষণ নাই। একটা ব্রেক ধরে হঠাৎ করে একটা ব্রেক ধরে যাত্রী হচ্ছে, আবার সামনে কেউ থাকলে সেটা হচ্ছে, তারা ব্রেক ধরতে পারছে না। বেশিরভাগ অটোরিকশার কারণে মানুষের মৃত্যু ঘটায়। বিভিন্ন সময় সরকার এসব 3 চাকার পরিবহন বন্ধের উদ্যোগ নিলেও তা বাস্তবে রূপ নেয়নি। সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার এবার রেজিস্ট্রেশনের আওতায় আনতে যাচ্ছে 3 চাকার যানবাহনকে। রাজধানীতে বিআরটিএতে এক সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানালেন, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। এসব চালকদের নেই কোনো লাইসেন্স, গাড়িরও লাইসেন্স নেই, আবার কোনো কর্তৃপক্ষ তাদের লাইসেন্স দেবে সেটাও ঠিক নেই। এ সকল 3 চাকা যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে, আনতে হবে রেজিস্ট্রেশনের আওতায়। আগামী 1 সপ্তাহের মধ্যে খসড়া চূড়ান্ত করে সড়ক নিরাপত্তা কাউন্সিলে অনুমোদনের জন্য বিষয়টি উপস্থাপন করার কথা জানান মন্ত্রী। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। টানা 3 দিনের ছুটিতে কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের ঢল, পর্যটকে পূর্ণ 4 শতাধিক হোটেল মোটেল। হয়রানি রোধে সতর্ক পুলিশ। মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফর্ম বিতরণ শুরু হবে, চলবে 31শে মার্চ পর্যন্ত। 21শে মে ক ইউনিটের মাধ্যমে শুরু হবে ভর্তি পরীক্ষা। এবার পরীক্ষার মানবন্টনে পরিবর্তনের পাশাপাশি 8টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে বৈঠকে বসে সাধারণ ভর্তি কমিটি। সিদ্ধান্ত হয় 8 মার্চ থেকে ভর্তি পরীক্ষার ফর্ম বিতরণ শুরু হবে, চলবে 31 মার্চ পর্যন্ত। আর 21 মে ক ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরে 22 মে খ ইউনিট, 27 মে গ ইউনিট, 28 মে ঘ ইউনিট ও 5 জুন চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর ভর্তি পরীক্ষার মানবন্টন 200 নম্বর থেকে কমিয়ে 120 করা হয়েছে, যেখানে MCQ 60, লিখিত 40 এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর 20 নম্বর থাকছে। এটা হচ্ছে যে SSC জন্য 10, HSC 10, তারপর MCQ 60 আর লিখিত পরীক্ষা হবে। আমরা ভাষাটা একটু টেস্ট করতে চাই, সব মিলিয়ে 120 নম্বরের পরীক্ষা হবে। কোভিডের কারণে এবারই প্রথম ঢাকা সহ মোট 8টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ঢাকা থেকে পাঠানো হবে ছাপা প্রশ্নপত্র। প্রশ্ন ফাঁস বা ডিজিটাল জালিয়াতি রোধে থাকবে বিশেষ সতর্কতা। এবার বাড়ানো হয়েছে ফর্মের দামও। পরীক্ষার প্রশ্নপত্র সেটা কিন্তু ঢাকা থেকে আমরা ছাপিয়ে নিয়ে ট্রাকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেখানে আমরা হয়তো পুলিশ প্রহরায় আমরা সেই সমস্ত পরীক্ষার সরঞ্জাম এগুলো আমরা এই ডিভিশনাল হেডকোয়ার্টারে আমরা নিয়ে যাব। 150 টাকা বাড়ানো হয়েছে। ক, খ, গ ও ঘ ইউনিটের MCQ ও লিখিত পরীক্ষার জন্য 45 মিনিট করে সময় রাখা হয়েছে। আর চ ইউনিটের MCQ পরীক্ষার জন্য 30 মিনিট আর লিখিত পরীক্ষার জন্য 45 মিনিট সময় রাখা হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রায় 1 বছর পর আবারও নেপালের সঙ্গে ফ্লাইট চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। বিমানের অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য জানানো হয়, মহামারী করোনার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে সারা বিশ্বের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ঢাকা ফ্লাইট বন্ধ হয় গত বছরের মার্চে। বৃহস্পতিবার আবারও নেপালে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু হলো। 106 জন যাত্রী নিয়ে বেলা 2টা 40 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যায়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা কাঠমান্ডু ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মোবাইল অ্যাপস, বিমানের ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। শেষ। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ সাপ্তাহিক টানা 3 দিনের ছুটিতে সৈকত শহর কক্সবাজারে আসতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, টানা ছুটিতে 4.5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলো শতভাগ বুকিং হয়ে গেছে। আর পর্যটকদের হয়রানি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি ট্যুরিস্ট পুলিশের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। টানা ছুটি মানেই এই সৈকতে দেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের ছুটে আসা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সৈকত শহরে ছুটে আসতে শুরু করেছেন পর্যটকরা। তারাকামানের হোটেলগুলোতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকরা বলছেন, টানা ছুটিতে সৈকত উপভোগ করতে কক্সবাজারে ছুটে আসা। লং ছুটি পাওয়ায় আমরা সবাই মিলে, আমাদের ফ্যামিলি 3টা পরিবারের সবাই মিলে আমরা এখানে আসছি। করোনার জন্য কোথাও যেতে পারি নাই, এই কারণে আগে ফার্স্ট লিস্টে রাখা হচ্ছে কক্সবাজারটা। সি বিচটা খুবই ভালো লাগে, তারপর ইনানি বিচটা অসম্ভব সুন্দর। সবকিছু মিলে কক্সবাজার অনেক ভালো একটা জায়গা। পর্যটন সংশ্লিষ্টরা জানান, 4.5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের সবগুলোই শতভাগ বুকিং হয়ে গেছে। গভর্নমেন্ট হলিডে 21শে ফেব্রুয়ারি, সব মিলে একটা লং একটা ভ্যাকেশন, লং একটা বন্ধ পড়ছে, যার কারণে গেস্টের ফ্লো অনেক বেশি। লম্বা ছুটি পেয়েছে, তো সেই কারণে আসলে আমরা উই আর এক্সপিরিয়েন্সিং গুড নাম্বার অফ বুকিং, যে অলমোস্ট ফুল হাউস। আর ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের হোন্ডা মোবাইল, বিচ বাইক মোবাইল, সাইকেল মোবাইল, তারপরে ফুড পেট্রোল মোবাইল আছে, কুইক রেসপন্স টিম আছে। পর্যটক যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে, সেই ক্ষেত্রে টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ট্যুরিস্ট পুলিশ ও হোটেল মালিকদের ধারণা, টানা 3 দিনের ছুটিতে কক্সবাজারে 4 লক্ষাধিক পর্যটকের আগমন হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মালয়েশিয়ায় চলমান রয়েছে ভিসা বৈধকরণ প্রক্রিয়া। তবে নির্দিষ্ট 4টি ক্যাটাগরি ও বিভিন্ন শর্ত থাকায় অনেক অবৈধ অভিবাসী বৈধতা পাওয়া থেকে ছিটকে পড়েছেন। এ অবস্থায় এক ধরনের অনিশ্চয়তায় ভুগছেন অনেক প্রবাসী বাংলাদেশি। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট।
করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট মোকাবেলায় গত বছরের নভেম্বর মাসে অবৈধ অভিবাসীদের বৈধতার ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার। এই ঘোষণা অনুসারে নির্মাণ, উৎপাদন, চাষ ও কৃষি এই 4টি খাতে বাংলাদেশ সহ 15টি দেশের অবৈধ অভিবাসীদের মালিকপক্ষ তাদের কর্মীদের জন্য আবেদন করতে পারবে। একই সাথে দেশটিতে অবৈধ অভিবাসীরা চাইলে শর্ত সাপেক্ষে নিজ দেশে ফিরে যেতে পারবেন। তবে বৈধ হতে গিয়ে বিভিন্ন স্থানে দালালরা ভুয়া আবেদনপত্র দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। আবার যারা রিক্যালিব্রেশন প্রোগ্রামে অংশ নিয়েছেন তাদের অনেকেই এখনো ভিসা না মেলায় গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। ভিসা লাগানোর জন্য পাসপোর্ট জমা দিয়েছি এবং টাকাও দিয়েছি, কিন্তু ভিসা এখনো হাতে পাইনি বা বাসা থেকে বের হইতে পারি না, কাজে কামে ঠিকভাবে যাইতে পারি না। সরকারের যে সতর্ক বা সত্য যেগুলা দিছে সেগুলা মাইনা পাসপোর্ট করা হয়তো বা হবে না। এবার এজেন্টের কাছে যে টাকা দিচ্ছি এখনো কোনো গুরুত্ব দিচ্ছে না। অনেক দিন ধরে আমরা যে দেশে যাব চিন্তা ভাবনা করতেছি, কিন্তু যেতে পারতেছি না ভিসা না পাওয়ার কারণে, কারণ আমরা অনেক টাকা ঋণ করে এসেছি, ঋণ দিব কিভাবে। অনলাইনে আবেদনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলেও নানা শর্ত থাকায় অনেক অবৈধ অভিবাসী বৈধতা থেকে বাদ পড়ায় অনেক প্রবাসী বাংলাদেশি ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছেন। বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বাজার মালয়েশিয়া। বর্তমানে দেশটিতে প্রায় 10 লাখেরও বেশি বাংলাদেশির বসবাস। তবে চলমান বৈধকরণ প্রক্রিয়ায় কঠিন হওয়ায় দেশে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন অনেকে। এমন বাস্তবতায় বৈধকরণ প্রক্রিয়া সহজ ও সত্যহীন করতে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে এবং আমদানি জটিলতা কাটিয়ে দক্ষিণ আফ্রিকায় এসে পৌঁছেছে মার্কিন জনসন অ্যান্ড জনসন কোম্পানির ভ্যাকসিন। করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায় স্থানীয়দের পাশাপাশি স্বস্তি সুবাতাস বইছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমানের রিপোর্ট। অবশেষে দক্ষিণ আফ্রিকায় করোনার বিস্তার রোধে ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে। বুধবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং স্বাস্থ্যমন্ত্রী জিউলি মুখিজি মার্কিন জনসন অ্যান্ড জনসন কোম্পানির ভ্যাকসিন গ্রহণ করে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। দেশটিতে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। সরকার দক্ষিণ আফ্রিকায় বসবাসরত সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার যে রুলার প্ল্যান করেছে তাতে আমরা বিশ্বাস করি অচিরেই প্রবাসীরাও ভ্যাকসিন গ্রহণ করে নিজেদেরকে সুরক্ষা করতে পারবেন। আশা করি ভ্যাকসিন গ্রহণ করার ফলে সংক্রমণ একেবারেই কমে যাবে, উদ্বেগ উৎকণ্ঠা কেটে যাবে, আগের মতোই স্বাভাবিক চলাচল করতে পারবো। গেল 2 সপ্তাহ আগে ভারত থেকে আমদানিকৃত সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠায় ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করেছিল দক্ষিণ আফ্রিকা সরকার। 2 দফা সংক্রমণ আর লকডাউনে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকায় নানামুখী জটিলতার পরও প্রাণঘাতী করোনার ভ্যাকসিন আমদানি এবং তা প্রয়োগ শুরু হওয়ায় কমে যাবে সংক্রমণ আর মৃত্যুর মিছিল। আতঙ্ক কেটে গিয়ে খুব শীঘ্রই ফিরে আসবে স্বাভাবিক অবস্থা আর ঘুরে দাঁড়াবে দেশটির অর্থনীতি। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান, সময় সংবাদ। আয়ারল্যান্ডে একদিকে লকডাউন, অন্যদিকে শীত। ঝোড়ো বাতাস আর বৃষ্টিতে ঘরবন্দি মানুষের মাঝে বাড়ছে বিষাদ ও ক্লান্তি। এর মাঝেও সমুদ্র তীরে প্রশান্তির খোঁজে ছুটছেন দেশটির বাসিন্দারা। পাখির কলকাকলি আর সৈকতের আছড়ে পড়া ঢেউয়ের সাথে মানুষের মিতালির কথা জানাচ্ছেন সৈয়দ জুয়েল। মেঘ কেটে ঝকঝকে আলোর দেখা খুব কমই চোখে পড়ে আয়ারল্যান্ডে। আটলান্টিকের তীরবর্তী হওয়ায় এলোমেলো আর খেয়ালি বাতাসে ধাক্কাও একটু বেশি এখানে। যখন তখন বৃষ্টি আর ঝড়ো হাওয়া নিয়েই বসবাস এখানকার মানুষের। এর মাঝে একটু রোদ উকি দিলে প্রকৃতির সাথে হেসে ওঠে নাগরিকদের মন। সমুদ্রের সাথে পাখির যেন গভীর সখ্যতা। উড়ে যাওয়া পাখি সমুদ্রের রূপকে বাড়িয়ে দেয় বহু গুণ। লকডাউনের মাঝে পাখিদের সান্নিধ্যে এসে খাবার দিয়ে বন্ধুত্ব গড়ে তৃপ্তির ঝিলিক বয়ে যায় প্রবাসীদের মাঝে। খাওয়াতে আমরা আসছি, খুব ভালো লাগছে। কোভিড-19 জন্য আমরা বাসা থাকতে থাকতে খুবই বোরিং ফিল করছি। কোনো কিছু আমাদের করার নাই। আজকে আমাদের আবহাওয়াটা খুবই ভালো, এই কারণে আমরা পাখিদেরকে খাওয়ানোর জন্য চলে এসেছি। হিমরোদের পরন্ত বিকেলে বসন্তের যৌবনে হেঁটে চলে করোনায় ক্লান্ত বিষাদগ্রস্ত মানুষেরা। তীব্র শীতের মাঝেও সৈকতে স্নান আর খেলাধুলা করে একটু হলেও ভুলে থাকতে চান করোনার অশান্ত ঝাপটা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। কানাডার টরন্টোয় নির্মিত হয়েছে বাংলাদেশের আদলে শহীদ মিনার। বাংলাদেশি অধ্যুষিত টরন্টোর ডানফর্থ এলাকার ডেন্টোনিয়া পার্কে এটি নির্মাণ করা হয়েছে। এতে আর্থিক সহায়তা সহ সার্বিক কার্যক্রম পরিচালনা করেছে সেখানকার 37 সদস্যের আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতি সংঘ।
এবারের 21শে ফেব্রুয়ারি ফুল দিয়ে এতে শ্রদ্ধা জানাবেন প্রবাসী বাংলাদেশিরা। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর রিপোর্ট। প্রবাসী বাংলাদেশিদের প্রাণের দাবি শহীদ মিনার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মৃতিস্তম্ভ, আমাদের প্রাণপ্রিয় বাংলা ভাষার স্বীকৃতি স্বরূপ শহীদ মিনার কানাডার টরন্টো শহরের ড্যান্টোনিয়া পার্কে স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে সিটি অফ টরন্টো এবং বাংলাদেশি কমিউনিটির সংগঠনের সহযোগিতায় এই শহীদ মিনার স্থাপন করা হয়েছে। নির্মাণ কাজ সম্পূর্ণভাবে সমাপ্ত করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই উন্মোচিত করা হবে এই শহীদ মিনারকে। লম্বাই সফর, প্রায় 6 বছর ধরে তো সিটির সাথে আমাদের আলাপ আলোচনা করে এই পর্যন্ত আসা। কমিউনিটির সবাই না, শুধু আমাদের দেশের বাইরে থেকেও আমাদের বন্ধু বান্ধব অনেকেই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের বাংলাদেশীয় যে সংস্কৃতি আছে এটাকে আমরা আরো বিশ্বের কাছে বা কানাডার এটা সর্বস্তরে আমরা প্রকাশ করতে পারবো। এবার কোভিড-19 কারণে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ মিনারের পাদদেশে পালন করা সম্ভব হবে না বলে সিটি অফ টরন্টো জানিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের এবং নতুন প্রজন্মের কাছে এই শহীদ মিনার বাংলা ভাষা এবং বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, এটাই সবার প্রত্যাশা। শরীফ ইকবাল চৌধুরী, সময় সংবাদ। তুষারে সফেদ হয়েছে তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহ্যবাহী আয়া সোফিয়া মসজিদ। যেন প্রকৃতি মসজিদটিকে সাজিয়েছে নতুন করে। শুভ্রতার চাদরে আয়া সোফিয়ার চারপাশ ছেয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে যেন এক স্বর্গীয় আবহ। যেদিকেই চোখ যায় বরফের আস্তরণে ঢাকা চারপাশ। তুষারের শুভ্র চাদরে ছেয়ে গেছে তুরস্কের ঐতিহ্যবাহী আয়া সোফিয়া মসজিদের ছাদ, দেয়াল আর গম্বুজ। বিখ্যাত এই স্থাপনাটির সৌন্দর্য যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক তুষারপাত। তুষার ঢাকা এই মসজিদ সহ গোটা ইস্তাম্বুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় ও বিদেশি পর্যটকরা। কি যে অপরূপ লাগছে দেখতে! এই ইস্তাম্বুলের সৌন্দর্য সামনাসামনি না দেখলে কথায় বা বর্ণনায় বোঝানো যাবে না। চলতি সপ্তাহে ইস্তাম্বুলের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তাই তুষারে আচ্ছাদিত আয়া সোফিয়ার নান্দনিক সৌন্দর্য আরও কিছুদিন উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে সীমিত থাকবে লোক সমাগম। একসঙ্গে ঢুকতে পারবেন না 2 জনের বেশি। আগের মতোই থাকছে 3 স্তরের নিরাপত্তা। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।